হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স এগেন টু মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি অ্যাপ। আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো এবং আমি যে টেক্সটগুলো তোমাদের পড়িয়েছি সেগুলো তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো, কারণ কমেন্ট বক্স থেকে তোমাদের রিপ্লাইগুলো সেরকম এসেছিলো। যদি কোনো প্রবলেম থাকে এরপরেও তোমরা দেখে নেবে ওখানে। আজকে আমরা একটু গ্রামার আলোচনা করব, কারণ অনেকেই গ্রামার সংক্রান্ত আলোচনা চেয়েছে, তাই আজকে আমি গ্রামারে আলোচনা করব। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লজ। তোমরা সবাই জানো ক্লজটা কি। যদি না জেনে থাকো আজকের এই ডিসকাশনটা দেখলে বা শুনলে তোমরা এটা বুঝতে পারবে, ক্লজ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তোমাদের হবে। তো ক্লজ এটা হচ্ছে বাক্যাংশ, একটা বড় বাক্যের অংশ। তো অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে বাক্যের অংশ মানে এখানে কতগুলো শব্দের সমষ্টি থাকবে? অবশ্যই সেখানে কতগুলো শব্দের সমষ্টি থাকবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের যে তাহলে ক্লজটা রয়েছে সেটা যদি একটা বাক্যাংশ হয়, কতগুলো শব্দের সমষ্টি হয়, তাহলে ফ্রেজও তো কতগুলো শব্দের সমষ্টি। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ? তোমাদের নিশ্চয়ই ইতিমধ্যে ফ্রেজ সম্বন্ধে ধারণা হয়েছে। তো সেখানে আমি একটু ডেভিয়েট করে দিচ্ছি দুটো সেন্টেন্সের মাধ্যমে, যে তোমরা বুঝতে পারবে যে ক্লজ এবং ফ্রেজের মধ্যে মৌলিক পার্থক্যটা কোথায় রয়েছে, বেসিক ডিফারেন্সটা কোথায় রয়েছে। দেখো আমি দুটো সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে আই হ্যাভ আ সিলভার কয়েন, একটা সেন্টেন্স আই হ্যাভ আ সিলভার কয়েন। এখানে এই যে সিলভার কয়েন, এই সিলভার কয়েন অংশটা এটা কতগুলো শব্দের সমষ্টি, কম্বিনেশন অফ ওয়ার্ডস, অ্যান্ড ইট ইজ অলসো আ পার্ট অফ এ লার্জ সেন্টেন্স। এবং সেকেন্ড সেন্টেন্সটা লক্ষ্য করো, আই হ্যাভ আ কয়েন হুইচ ইজ মেড অফ সিলভার। এখানে আমি আন্ডারলাইন করেছি হুইচ ইজ মেড অফ সিলভার। দুটো সেন্টেন্সই কিন্তু একই মানে দেখাচ্ছে, কিন্তু এখানে একটা পার্থক্য রয়েছে। আমি এখানে দেখতে পাবো, এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে এ সিলভার কয়েন, এর মধ্যে কোনো কিন্তু ফাইনাইট ভার্ব নেই। এখানে কোনো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া নেই এই অংশের মধ্যে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় যে অংশটা আন্ডারলাইন করেছি, এখানে ফাইনাইট ভার্ব রয়েছে। কোনটা? ইজ মেড। তাহলে দেখতে পাচ্ছি দ্বিতীয় যে আন্ডারলাইন পার্টটা তার মধ্যে ফাইনাইট ভার্ব রয়েছে, কিন্তু প্রথম পার্টের মধ্যে ফাইনাইট ভার্ব নেই। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। তাহলে আমরা ফ্রেজ এবং ক্লজের পার্থক্য যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে তুমি কি বলবে? না, ফ্রেজও কতগুলো শব্দের সমষ্টি, ক্লজও কতগুলো শব্দের সমষ্টি। ফ্রেজও একটা বাক্যের অংশ, ক্লজও একটা বাক্যের অংশ, কিন্তু ফ্রেজ ইজ উইথাউট এনি ফাইনাইট ভার্ব, বা ক্লজ উইথ আ ফাইনাইট ভার্ব, মানে ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবেই। তাহলে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ক্লজ, না, ক্লজ ইজ এ কম্বিনেশন অর গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ফাইনাইট ভার্ব। ক্লজ হলো কতগুলো শব্দের সমষ্টি, ইট ইজ অলসো আ পার্ট অফ এ লার্জ সেন্টেন্স অ্যান্ড ইট কন্টেন্স আ ফাইনাইট ভার্ব। এর মধ্যে অবশ্যই একটা সমাপিকা ক্রিয়া থাকবে, না হলে কিন্তু ক্লজ হবে না। এবং তোমরা লক্ষ্য করবে একটা বাক্যে যতগুলো সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব থাকবে সেই বাক্যে ততগুলোই কিন্তু ক্লজ রয়েছে। যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। একটা ফাইনাইট ভার্ব থাকলে একটাই ক্লজ রয়েছে, দুটো থাকলে দুটো ক্লজ রয়েছে। এভাবে তোমরা আইডেন্টিফাই করবে। আচ্ছা, এবারে যে ক্লজকে আমরা কিভাবে দেখছি? দেখো, ক্লজ আমি বলছি ফাইনাইট ভার্ব থাকবে বলেছি, তো এখানে কিন্তু তোমাদের জেনে রাখা ভালো, যদিও একটু অ্যাডভান্স স্টেজ হলে ভালো হতো, তবু তোমরা জেনে রাখো যে ক্লজে কিন্তু ফাইনাইট ভার্ব থাকে। যেমন প্রথম সেন্টেন্সটা দেখিয়েছি এখানে নিচে, হি ফাউন্ড হিজ মিল রেডি। এখানে ফাউন্ডটা হচ্ছে ফাইনাইট ভার্ব, হি ফাউন্ড হিজ মিল রেডি। এই যে ক্লজটা দেখিয়েছি এখানে ফাউন্ড ফাইনাইট ভার্ব রয়েছে, কিন্তু ফাইনাইট ভার্ব না থেকেও ক্লজ হতে পারে নন ফাইনাইট ভার্ব দিয়ে। যেমন দেখা রয়েছে হোয়াইল ওয়াকিং ইন হিজ গার্ডেন হি স এ স্নেক। এখানে দুটো ক্লজ রয়েছে, একটা হচ্ছে হি স এ স্নেক, আরেকটা হচ্ছে হোয়াইল ওয়াকিং ইন হিজ গার্ডেন। কিন্তু এই হোয়াইল ওয়াকিং ইন হিজ গার্ডেনটা এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে নন ফাইনাইট ভার্ব দিয়ে কিন্তু একটা ক্লজ হতে পারে। আবার একটা দেখাচ্ছি থার্ড সেন্টেন্সে, হোয়েন ইন স্কুল হি লার্ন ইংলিশ। যখন স্কুলে ছিল সে ইংরেজি শিখেছিল। হোয়েন ইন স্কুল এটাও একটা ক্লজ। এখানে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কোনো ভার্ব নেই, তাই এটাকে বলবো আমরা ভার্বলেস ক্লজ। তাহলে আমরা একটু জেনে রাখলাম মোটামুটিভাবে যে ফাইনাইট ভার্ব থাকবে ক্লজের মধ্যে। আবার কখনো কখনো দেখতে পাই আমরা নন ফাইনাইট ভার্ব দিয়ে ক্লজ থাকতে পারে, আবার কখনো কখনো দেখতে পাবো ভার্বলেস ক্লজ। ওকে, তো এবার আমরা ক্লজের ক্লাসিফিকেশনে যাব। ক্লজকে জেনারেলি তোমরা দেখতে পাবে দুটো ভাগে ভাগ করা যায়, কিন্তু কোনো কোনো বইতে তিনটে ভাগও লেখা থাকে, তাই আমি তিনটেই আলোচনা করব। ক্লজ ইজ জেনারেলি অফ টু টাইপস। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ মানে হচ্ছে যেটা মূল বাক্যাংশ বা স্বাধীন বাক্যাংশ, অর্থাৎ যে বাক্যটা অন্য অংশের সাহায্য না নিয়েও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে তাকে বলবো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, বা ওর আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি উদাহরণটা লিখেছি, দেখো আই হ্যাভ আ সিলভার কয়েন। এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, একটা মাত্র ক্লজ আছে। আমরা বলবো এখানে একটা মাত্রই কিন্তু ক্লজ রয়েছে, যেহেতু এটা কিন্তু পুরোটাই একটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, এখানে কিন্তু অন্য কোনো ক্লজ নেই। কিন্তু যদি আমরা লক্ষ্য করি সেকেন্ড সেন্টেন্সটা, আই হ্যাভ আ কয়েন হুইচ ইজ মেড অফ সিলভার, এখানে দেখতে পাবো এই আই হ্যাভ এ কয়েন এই যে পার্টটা
এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে, এটা একটা ক্লজ। আবার হুইচ ইজ মেড অফ সিলভার, এখানেও একটা ফাইনাইট ভার্ব রয়েছে, এটাও একটা ক্লজ। কিন্তু লক্ষ্য করে দেখো, আই হ্যাভ এ কয়েন যদি আমি কথাটা বলি, আই হ্যাভ এ কয়েন, আমার একটা মুদ্রা রয়েছে বললে কিন্তু এটা সেন্সটা কমপ্লিট করছে, অর্থাৎ এটা কারো সাহায্য না নিয়েও কিন্তু অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে। কিন্তু যদি আমি এই যে অংশটা বাদ দিয়ে দিই, শুধু যদি বলি হুইচ ইজ মেড অফ সিলভার, যেটা রূপার তৈরি, বললে কিন্তু অংশটা সম্পূর্ণ হচ্ছে না। এটা তখনই সম্পূর্ণ হবে যখন এই অংশটাকে নেওয়া হবে। তাহলে এই অংশটা ডিপেন্ড করছে এই অংশের উপর, নির্ভর করছে এই অংশের উপর অর্থ প্রকাশের জন্য। অর্থাৎ ক্লজটা, যে ক্লজটা অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে থাকে, তাকেই আমরা বলি কি সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ বা পরাধীন বাক্যাংশ। তাহলে দুটো জিনিস বোঝাতে পারলাম, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যে ক্লজটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে অন্য অংশের সাহায্য না নিয়ে। আরেকটা ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, যে অংশটা অর্থ প্রকাশ করতে পারছে না কারো সাহায্য না নিয়ে, সেটা অর্থ প্রকাশের জন্য স্বাধীন বাক্যাংশের উপর নির্ভরশীল। এছাড়াও কোনো কোনো বইতে দেখতে পাবে, এটা হয়তো কোথাও নাও থাকতে পারে, কোথাও থাকবে, দেখতে পাবে আরেকটা ক্লজের অস্তিত্ব রয়েছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কোনো কোনো বইতে থাকে না, কেন? কারণ কোঅর্ডিনেট ক্লজ এটাও কিন্তু এক ধরনের প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এর নাম কোঅর্ডিনেট কেন? কারণ যখন দুই বা ততোধিক, দুটো বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ একটা কোঅর্ডিনেট কনজাংশন বা সংযোজক অব্যয় দিয়ে যুক্ত থাকবে, তখন সেটার আরেকটা নাম কিন্তু কোঅর্ডিনেট ক্লজ। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি কোঅর্ডিনেট ক্লজ ইজ অলসো ওয়ান টাইপ অফ প্রিন্সিপাল ক্লজ। সেজন্য কিছু কিছু বইতে দেওয়া থাকে না, কিন্তু কোঅর্ডিনেট ক্লজটাও জেনে রাখো, কোঅর্ডিনেট ক্লজটা দুটো প্রিন্সিপাল ক্লজ বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ একটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত থাকবে। যেমন আমি উদাহরণ লিখেছি, রিড অ্যান্ড লার্ন, পড়ো এবং শেখো, এখানে অ্যান্ডটা একটা কোঅর্ডিনেট কনজাংশন। ডু অর ডাই, করেঙ্গি ইয়ে মরেঙ্গি, গান্ধীজির যে বিখ্যাত উক্তি, এখানে অরটা একটা কোঅর্ডিনেট কনজাংশন। সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড, এখানে বাটটা একটা কোঅর্ডিনেট কনজাংশন, কিন্তু এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। আর ওপাশে যেটা রয়েছে ওটাও একটা প্রিন্সিপাল ক্লজ। রিড একটা প্রিন্সিপাল ক্লজ, লার্ন একটা প্রিন্সিপাল ক্লজ, ডু একটা প্রিন্সিপাল ক্লজ, ডাই একটা প্রিন্সিপাল ক্লজ, সামার ইজ হট একটা প্রিন্সিপাল ক্লজ, উইন্টার ইজ কোল্ড এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ যখন একটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যোগ করা থাকছে, তখন সেই ক্লজটার আরেকটা নাম হয়ে যাচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন তোমরা বুঝতে পারলে ক্লজ কি, ক্লজ ক প্রকারের হয় এবং কি কি হয়। ক্লজ হলো একটা বাক্যাংশ যার মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব বা সমাপিকা থাকবে। ক্লজকে জেনারেলি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অথবা মেন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, পরাধীন বাক্যাংশ। তার সঙ্গে সঙ্গে বলে দিলাম কোঅর্ডিনেট ক্লজটার সম্পর্কেও। এখন আমরা জানবো যে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের কতগুলো ভাগ হতে পারে। এটাকেও কিন্তু কতগুলো সাব ডিভিশন রয়েছে, এটাকে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এই নামগুলো থেকেই বুঝতে পারছি আমরা নাউন ক্লজ যখন হচ্ছে বা নমিনাল ক্লজ যখন হচ্ছে, তার মানে সেই সাবঅর্ডিনেট ক্লজটা নাউনের মতো কাজ করছে। উদাহরণ দিয়েছি, উই নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট। এখানে দেখো উইটা সাবজেক্ট, নোটা ভার্ব। নোটাকে প্রশ্ন করো আমরা কি জানি, আমরা জানি যে পৃথিবী একটা গ্রহ। তাহলে নো ভার্বকে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট। অর্থাৎ এই যে তলায় দাগ দেওয়া অংশটা, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি করছে না, এটা নো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা অবজেক্ট হিসেবে কাকে ব্যবহার করি, নাউনকে ব্যবহার করি। তার মানে বুঝতে পারছি এই আন্ডারলাইন ওয়ার্ডটা অর্থাৎ এই ক্লজটা, সাবঅর্ডিনেট ক্লজটা নাউনের কাজ করছে। তাহলে এটাকে বলবো কি, এটাকে বলবো আমরা নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজটা কি, উদাহরণটা দিয়েছি দেখো, হি ওয়াজ দ্য বয় হু লস্ট হিজ পেরেন্টস। আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভে কথাটা রয়েছে, অর্থাৎ যে সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভ বা বিশেষণের মতো কাজ করে। বিশেষণের কাজটা কি না, বিশেষণটা কি করে, নাউন বা প্রনাউনকে মডিফাই করে, তার সম্পর্কে অতিরিক্ত কিছু বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হি ওয়াজ দ্য বয় হু লস্ট হিজ পেরেন্টস। তাহলে এই যে বয় নাউনটাকে মডিফাই করছে হু লস্ট হিজ পেরেন্টস এই সাবঅর্ডিনেট ক্লজটা, অর্থাৎ এই বয় নাউনের বিশেষণ হিসেবে এটা কাজ করছে, তাই এটাকে বলছি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজেরই আরেকটা নাম রিলেটিভ ক্লজ। কেন? কারণ দেখো লক্ষ্য করো এখানে একটা হু রিলেটিভ প্রনাউন রয়েছে, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ ক্লজগুলো রিলেটিভ প্রনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে যুক্ত থাকে বলে এই অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। আর আরেকটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। উদাহরণ দিয়েছি, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই শ্যাল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। এখানে দেখো ইফ ইট রেইনস এটা একটা কন্ডিশনাল ক্লজ, এটা অ্যাডভার্বের কাজ করছে। যদি বৃষ্টি হয়, এটা একটা কন্ডিশন বা শর্ত বোঝাচ্ছে, তাহলে আই শ্যাল নট গো টু স্কুল। বা যদি বলতে পারি যে আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি ইয়েস্টারডে, গতকাল, বিকজ, কারণ আই ওয়াজ ইল। তাহলে বিকজ আই ওয়াজ ইল এই যে পার্টটা, এটা কি বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে। তাহলে যেখানে কারণ, শর্ত, বৈপরীত্য, কন্ডিশন এগুলো যেগুলো বোঝাচ্ছে, অ্যাডভার্বের কাজ করছে যে সাবঅর্ডিনেট ক্লজগুলো, তাকে আমরা বলবো কি
অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারলে যে সাবঅর্ডিনেট ক্লজ তিন রকম হতে পারে, নাউন বা নমিনাল ক্লজ যখন সাবঅর্ডিনেট ক্লজটা নাউনের মতো আচরণ করবে, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এবং সেটা একটা রিলেটিভ প্রনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে যুক্ত থাকবে, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ যখন সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডভার্বের মতো কাজ করবে। শেষে আমি একটা কথাই তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই ক্লজটা তোমরা শিখলে, ফাইনাইট ভার্বটা নিয়ে ক্লজটা গঠিত হচ্ছে এটা তোমরা জানলে, এর নিরিখে আমরা সেন্টেন্সকে কিন্তু তিন রকমভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, যে বাক্যে একটা মাত্র ক্লজ থাকবে এবং সেটাই হবে প্রিন্সিপাল ক্লজ, তখন আমরা বাক্যটাকে বলবো সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। যেমন প্রথমে যে উদাহরণটা লেখা রয়েছে, আই হ্যাভ আ সিলভার কয়েন, এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, অর্থাৎ এখানে একটা মাত্র ক্লজ রয়েছে এবং সেটাই প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ এই সেন্টেন্সটা কি সেন্টেন্স হবে? সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। যে বাক্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং অন্তত একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেটাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? না, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। বুঝতে পারলে? এখানে কিন্তু মূল চাবিকাঠিটা একজনের হাতে, একজন কিন্তু প্রিন্সিপাল আর একজন সাবঅর্ডিনেট। আরেকটা রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা হলো যে বাক্যে দুটো বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত থাকবে তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স, বাংলায় বলা হবে যৌগিক বাক্য। তাহলে তোমরা যদি ক্লজের সম্বন্ধে ভালো করে আইডিয়া রাখো, তোমরা কিন্তু সেন্টেন্সটাও ধরতে পারবে যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স এবং কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। একটা ক্লজ থাকলে সেটাই প্রিন্সিপাল ক্লজ, সেটা সিম্পল সেন্টেন্স। একটা প্রিন্সিপাল ক্লজ এবং অন্তত একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকলে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। এবং দুটো বা তার বেশি যখন প্রিন্সিপাল ক্লজ একটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত থাকবে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে তোমরা জানাবে, তাহলে আবার পরে সেটা ডিসকাস করে দেওয়া হবে। তোমাদের পরীক্ষা আসন্ন, আগামী যে এক মাস তোমাদের হাতে রয়েছে এখনো, তোমরা আশা করছি বেশ প্রস্তুতি নিচ্ছ, আরো ভালো করে প্রস্তুতি নাও। আশা করি তোমাদের সবার পরীক্ষাই ভালো হবে। ওকে, ভালো থেকো।